আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধুর ধুর কথাটার মানেটা আপনারা হয়তো ধুর কথাটা অনেকেই এই বোধহয় প্রথম শুনেছেন জীবনে, এমনও হতে পারে। কারণ আপনি বাংলা অভিধানে যান, সেখানে ধুর ধয় হস্য ডয় শূন্য র ধুর এই কথাটা সেখানে খোঁজ করুন, খুঁজে পাবেন না। দেখবেন ধুর বলে কোনো শব্দই নেই। কিন্তু ধুর এই শব্দটি একটা কিন্তু আমাদের আঞ্চলিক কথ্য ভাষায় এটা আছে। এটা লোকমুখের ভাষায় ধুর বলতে বোঝায় হাঁদাভোঁদা সরল গ্রাম্য গোছের মানুষ, গেঁয়ো মানুষ। খুলনা, বাগেরহাট ও তার পার্শ্ববর্তী এলাকায় এবং ভারতের বসিরহাট, টাকি ও আশপাশের অঞ্চলে কাউকে উপহাস করতে বা তার সরলতাকে ব্যঙ্গ করতে এই বিশেষণটি ব্যবহার করা হয়ে থাকে। মানে যেমন ধরুন, বলে এটা কোথাকার ধুর রে এই বেটা, এই ধরনের কথা একটু হীন অর্থে তাকে বলা হয়। কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে এই ধুর শব্দের একটা বিশেষ অর্থ আছে। অর্থটা কি? বাংলাদেশ থেকে ভারতে চোরাপথে যে বাংলাদেশিরা আসে তাদেরকে বলা হয় ধুর। এই নাম এপার ওপার দুপারেই চালু। ধুর পারাপারের মানে পারাপার করার বিশাল ব্যবসা আছে 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুরের বিস্তীর্ণ সীমান্ত জুড়ে। স্বাধীনতার পর থেকে মানে সেই 1947 সাল থেকে চলছে ধুর ব্যবসা। তখন অবশ্য ব্যবসা হিসেবে ছিল না, সেই 1947 সালের প্রথম দিকে। এবং শুধু তাই না, তারপরেও বহুকাল যাবৎ বাংলাদেশ থেকে ভারতের মানুষ এসছেন, আবার ভারত থেকেও বাংলাদেশে মানুষ গেছেন। তো তখন তাদেরকে ধুর বলা হতো না। ধুর ব্যবসার ইতিহাস একটু ঘাঁটলে দেখা যায়, দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তান আমলে, সেই পাকিস্তান আমলে বাংলাদেশ থেকে ভারতে, তখন তার বাংলাদেশ নয়, তখন পূর্ব পাকিস্তান, তো বলি পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসতো শুধু হিন্দুরা। মুসলমান যে একেবারে আসতো না তা নয়, কিছু মুসলমান দেশ ভাগের পর তাদের পবিত্র ভূমি পাকিস্তান এই বিবেচনায় ভারত ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে গিয়েছিল বটে। কিন্তু যখন দেখলো ভারত অনেক ভালো, এ ভারতে বাস করা অনেক সুবিধা আছে, তখন কিন্তু একটা অংশ ফিরে এসেছিল আবার। হিন্দুরা অবশ্য তা নয়, তারা পূর্ব পাকিস্তানে মুসলমান ভাইদের ভালোবাসা সহ্য করতে না পেরে ঘটি বাটি জমি জিরেত ফেলে উদ্বাস্তু হয়ে ভারতে চলে আসতো। এবং পূর্ব পাকিস্তান থেকে 71-এর আগে মূলত আসতো হিন্দুরা। এবং এই তাদের এই আশা, এই উদ্বাস্তু জীবন নিয়ে প্রচুর সিনেমা করেছেন, অনেক ছবি করেছেন ঋত্বিক ঘটক, তাছাড়াও আরো অনেকে। এরপর এলো 71 মুক্তিযুদ্ধ। হিন্দুরা যাকে বলে প্রায় ঝেঁটিয়ে চলে এলো, মুসলমানরা কিন্তু তত আসেনি। সেটা ইতিহাস খুঁজলে পেয়ে যাবেন। 71-এ দেশ ছেড়ে মানে বাংলাদেশ ছেড়ে আসা মানুষদের 90% ছিল হিন্দু, মুসলমান বড়জোর 10%। কিন্তু 10% হলেও তখনও পর্যন্ত ওটাই ছিল মুসলমানদের পূর্ব পাকিস্তান থেকে ভারতে চলে আসার বড় সংখ্যা। পাকিস্তান তারপর বিদায় নিল। ভারত থেকে উদ্বাস্তু হয়ে চলে আসা হিন্দুদের একটা বড় অংশ কিন্তু রয়ে গেল ভারতেই, তারা দেশে ফিরল না। বঙ্গবন্ধু মুজিবুর রহমান দেশের সংবিধানে বাংলাদেশকে সেকুলার কান্ট্রি করলেন। হিন্দুরা বুকে বল পেল। সেই বল পেয়ে কিছু হিন্দু আবার ফিরেও গেলেন বাংলাদেশে। কিন্তু বঙ্গবন্ধু খুন হতেই আবার অবস্থা যে কে সেই, না যে কে সেই বলবো না, আরো খারাপ। বাংলাদেশের রাষ্ট্রধর্ম, বঙ্গবন্ধু খুন হলেন, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলো এবং হিন্দুদের উদ্বাস্তু স্রোত আবার ফিরে এলো। স্বাধীন বাংলাদেশে হিন্দুরা 20-22% ছিল শুরুর দিকে, তারপরে সেটা নামতে নামতে 8% এসে গেল। এখন তো শুনছি 8%-এরও নিচে। কিন্তু এবার শুরু হলো হিন্দুদের সংখ্যা কমে গেল আসার, কিন্তু মুসলমানদের ভারত আগমন বেড়ে গেল। তাদের সংখ্যা ক্রমশ হিন্দুদের চেয়েও বেশি হতে থাকলো। তারা বাংলাদেশের নাগরিক, আবার একই সঙ্গে ভারতেরও। এমনও আছেন, আমার পরিচিত নয় অবশ্য, শুনেছি যে কেউ কেউ আছেন এমন যাদের বাংলাদেশেও এক সেট ফ্যামিলি আছে, বিবি বাচ্চা আছে, আর এক সেট ফ্যামিলি ভারতে করেছেন, এখানেও বিবি বাচ্চা। তারা দুপারেই জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছেন, মাঝে মাঝে আসা যাওয়া করেন দুপারে। সে যাক, এইবার ধুর ব্যবসার হাল হকিকতে ফিরি। শুরু আগেই বলেছি স্বাধীনতার পর থেকে, তবে এই ব্যবসার স্বর্ণযুগ শুরু বাম আমলে। গণতন্ত্রে ভোটতন্ত্র যত প্রবল হয়েছে তত দাম বেড়েছে মানুষের, আর সেই মানুষের যোগান দিয়েছে
বাংলাদেশ। বাংলাদেশ দিয়েছে, আর পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের থ্রু দিয়ে ভারত সেই তাদেরকে নিয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা তাদের আপ্যায়ন করে ঘরে ঠাঁই দিয়েছে, সেই বৈষ্ণব পদাবলীর মতন, এসো এসো বধূ এসো, আধো আঁচরে বসো, নয়ন ভরিয়া তোমায় দেখি। তা নয়ন ভরে দেখেন এপারে আসবার পর তাদের ওই আধার কার্ড তৈরি, আধার কার্ড অবশ্য সেদিন হয়েছে, তার আগে আধার কার্ডের আগে ভোটার কার্ড, ফ্যামিলি কার্ড, অনেক কিছুই তাদেরকে করে দিয়েছে। তবু সেগুলো করা হয়েছে তো আসার পর। আর আসো বললেই তো আসা যায় না, তার একটা সিস্টেম আছে, লাইন ঘাট আছে। আর এই সিস্টেমের কূটকচাল নিয়ে আমার এখনকার এই প্রতিবেদন। দিন কয়েক আগে আনন্দবাজার পত্রিকা একটা চমৎকার প্রতিবেদন বের করেছে এই বিষয়ে। আলোচনায় সেই প্রতিবেদনের কিছু তথ্য আমি নিয়েছি, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই ব্যাপারে কম নেই। ছেলেবেলা আমার কেটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদ পেরিয়ে বরুণহাট নামের গ্রামে। ইছামতি নদী, এক পারে পশ্চিমবঙ্গের বরুণহাট, অন্য পারে সম্ভবত ওই সাতক্ষীরা মহকুমার, এখন তো সাতক্ষীরা অবশ্য জেলা, তার দেবহাটা থানা অঞ্চল, সেটা বাংলাদেশ। 60-এর দশকে মালপত্র যাওয়া আসা করতে দেখেছি, লোক পারাপার হতো খুব কম। যারা বাংলাদেশ ছেড়ে একেবারে চলে আসছে হিন্দুরা, তারাই কেবল আসতো। বিএসএফ দেখতাম না, সীমান্ত পাহারা বলতে তখন দেখেছি শুধু পুলিশ। 1966-তে আমি বনগা কলেজে পড়তাম। পেট্রাপোল বর্ডারের গায়ে নরহরিপুর গ্রামে এক চাষি পরিবারে ছেলেপুলে পড়াতাম আর গৃহশিক্ষক হিসেবে থাকতাম। সেখানে তার পাশেই হচ্ছে বনগার যেটা ডাঙ্গা বর্ডার, সেইটা। দালালদের দেখতাম, চিনতাম। যারা ডাঙ্গা বর্ডার পেরিয়ে আসতো ভারতে তাদেরও দেখতাম। একটা মুসলমানকেও কিন্তু তখন আসতে দেখিনি। সব যারা আসতো সবাই হিন্দু। দালাল চক্র তখনও ছিল, তবে থানা পুলিশকে জড়িয়ে এই যে যাওয়া আসা, না, সেটা কিন্তু দেখিনি, শুনিও নি। আর বিএসএফ মোতায়েনের তো প্রশ্নই ছিল না, কারণ বিএসএফ এর জন্মই তখন হয়নি। বিএসএফ এর জন্ম 1965 ডিসেম্বরে, আর সেটা সীমান্তে ছড়াতে, তাদের ছড়িয়ে পড়তে আরো বেশ কিছু বছর লেগেছিল। ফলে লোক পারাপারের উদ্যোগের পুরোটাই ছিল তখন দালাল নির্ভর, মধ্যখানে পুলিশ বিএসএফ এরা ছিল না। এখন অবশ্য ছবি একদম আলাদা। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের চক্রটি আস্তে আস্তে একটি বিশাল ও সংগঠিত ব্যবসা হয়ে উঠেছে। এই ব্যবসার লেনদেনের পরিমাণ কত জানেন? আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানতে পারছি, শুধুমাত্র একটি ঘাট, মানে সীমান্ত পারাপারের নির্দিষ্ট একটি পয়েন্ট, সেটা মানে ডাঙ্গাও হতে পারে, আবার মাঝখানে নদী খাল এগুলোও হতে পারে। তো সেইখান থেকেই, একটি ঘাট থেকেই গড়ে মানে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যত ঘাট আছে তাদের অ্যাভারেজ করে এই পরিমাণটা এসেছে। কত? মাসে প্রায় 6 লক্ষ টাকা আয় হয়, এবং পুরো রাজ্যে এর লেনদেনের পরিমাণ বছরে প্রায় 900 কোটি টাকা। এই টাকাটা কিন্তু টোটাল লেনদেন নয়, কেবলমাত্র ভারতের দালালরা যে প্রাপ্যটা পায় সেই প্রাপ্য অংশের পরিমাণ হচ্ছে বছরে 900 কোটি টাকা। দেখুন, বাংলাদেশের বাণিজ্য মূলত আমদানি নির্ভর, কিন্তু এই একটি ব্যবসা, এই ধূঢ় ব্যবসা, এই ব্যবসা বাংলাদেশ বিপুল শুধু রপ্তানি করে। আর এর আমদানি করে কে? ভারত। আমদানি মানে এই আমদানি বাংলাদেশ তো করে না, ভারতকে রপ্তানি করে। ভারত সেই রপ্তানি মানে ওই মানুষ নিয়ে নেয়, ধূঢ় নেয়। চালান শুধুই আসে বাংলাদেশ থেকে, সামান্য কিছু ভারত থেকেও যায় না এমন নয়। তারা আসলে অবশ্য বাংলাদেশের মানুষ, আগে এসেছে ভারতে, মাঝে মধ্যে দেশ দেখতে কাজে কর্মে ফিরে যায়, আবার ফিরে আসে কয়েকদিন পরে। তো এই বাংলাদেশি ধূর্তের ভারতে আসার খরচ হিসেবে বাংলাদেশের দালালরা সেপারে শুনেছি নেয় 15,000 টাকা মাথা পিছু। এই 15,000 টাকার মধ্যে বড় একটা অংশ পায় বাংলাদেশের বর্ডার গার্ডস, বাংলাদেশ বিজিবি, আর বাকি টাকা সেখানকার দালালরা, সেখানকার ঘাটপাটিরা তারা রেখে দেয়। আর ভারতের দালাল তিনি কত পান? এই খবরটা দিয়েছে আনন্দবাজার, বলছে এরা পায় মাথা পিছু পারাপার ফি, ভারতের দালাল পায় 3,000 টাকা করে। তার মধ্যে ভারতের দালাল নিজের জন্য রাখে 1,000, আর বাকি 2,000 টাকা দেয় ঘাটপাটিকে। ঘাটপাটি কাদেরকে বলা হয়? মানে যারা অপারেশনাল লেভেল দেখে, মানে পারাপারের একেবারে নিচু স্তরে, মানে মাঠ পর্যায়ে যারা থাকে। তো 3,000 টাকা থেকে ঘাটপাটি 1,000 টাকা রাখে নিজের জন্য, বাকি 1,000-এর 500 করে দেয় লাইনম্যানকে, দেয় 500। লাইনম্যান কাকে বলে? বিএসএফ এর চলাচলের দিকে নজর রেখে যারা সিগন্যাল দেয় বাংলাদেশের ঘাটপাটিকে, সেই সিগন্যালটা দিলে তাদেরকে বলে লাইনম্যান।
আর বাকি 500 টাকা পায় কারা? তারা পায় লেবার। তাদের কাজটা কি? তাদের কাজ সীমান্ত পেরিয়ে আসা ওই বাংলাদেশি ধুরদের শহরে পৌঁছে দেয়। দয়া করে বাংলাদেশের মানুষ ধুর কথাটাকে আপনাদের ক্ষেত্রে ব্যঙ্গার্থে বলছি, এটা ভাববেন না। এই কথাটা যেটা প্রচলিত হয়েছে সেইটাই বলছি কেবল। তো ওই যাদের সীমান্ত পেরিয়ে আসার পর এই ধুরদের আবার শহরে পৌঁছে দেয়া, মানে একটা ঠিকানায় পৌঁছে দেয়া, সেই কাজটা করে যারা, তাদেরকে বলে লেবার। ধুর পারাপারের সবচেয়ে বিজি সেন্টার হলো এই মালদা, মুর্শিদাবাদ, তারপরে উত্তর 24 পরগনা, নদিয়া, 2 দিনাজপুর। আনন্দবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, তারা বলছে যে পশ্চিমবঙ্গ সীমান্তে ঘাট পিছু মাসে, মানে এক একটা পয়েন্টে মাসে 6 লক্ষ টাকা ব্যবসা হয় এবং পুরো রাজ্যে বছরে 900 কোটি টাকার আয় হয়। তা এখন তাহলে মোট ঘাটের সংখ্যা